এস ভি ও পি এই জিনিসটা আমরা একটু সমস্যা করে ফেলে। এসে কি করব না ইংলিশটাকে ভার্বের পরে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে লিখে যাব। কেমন? তুমিও ইংরেজিতে কথা বলতে পারো কিন্তু কেন পারছো না? দেখো আমরা চেষ্টা করি না, আমরা ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে বাক্য তৈরি করা এটা মানে একটু ভয় পাই, আমরা চেষ্টা করি না। এটাই হলো আমাদের সব থেকে বড় দুর্বলতা। দেখো একটা বাক্য আমরা এখানে লিখছি। দেখো কি তোমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে। আচ্ছা এই বাক্যটা আমরা কিভাবে ট্রান্সলেট করবো? দেখো তোমার বন্ধুরা, ইয়োর ফ্রেন্ডস, প্রতি বছর এভরি ইয়ার, এখানে হিয়ার কাম আসে। তাহলে ইয়োর ফ্রেন্ডস এভরি ইয়ার হিয়ার কাম বাক্যটা কি হলো? দেখো যে কোনো বাংলা বাক্য যদি এভাবে করো, কেউ যদি করে, আমরা ভেবে নিতে পারি যে আমাদের মধ্যেও কি ইংরেজির একটা এবিলিটি আছে, একটা এবিলিটি আছে। কিন্তু সমস্যাটা কোথায়? না আমরা কি করি এই জিনিসটা বুঝতে পারি না, বা এই জিনিসটা একটু সমস্যা হয়। কি এস ভি ও পি এই জিনিসটা আমরা একটু সমস্যা করে ফেলি। এস ভি ও পি এই কটা বিষয় যদি আমরা একটু ভালো করে বুঝে নিতে পারি, তাহলে কি ইংরেজিতে যে কোনো বাক্য আমরা তৈরি করতে পারবো। এখানে তাহলে এই বাক্যটা কিভাবে হবে? দেখো সাবজেক্ট, এস হলো সাবজেক্ট, ভি হলো ভার্ব, ও হলো অবজেক্ট, আর পি হলো প্রিপোজিশন পার্ট। তাহলে এসটা কি সাবজেক্ট। আমরা জানি বাক্যের মধ্যে কোনো ভার্বের কাজ সম্পাদন করবে যে, তাকে আমরা সাবজেক্ট বলবো। আর ভার্ব অর্থাৎ যে শব্দের দ্বারা কাজ বোঝাবে বা ক্রিয়া, তাকে আমরা ভার্ব বলবো। আর অবজেক্টকে ভার্বের কাজ যাকে দিয়ে সম্পন্ন হবে বা যেটা দিয়ে সম্পন্ন হবে সেটাই হলো অবজেক্ট। আর পিটা কি না পিটা হলো প্রিপোজিশন পার্ট। প্রিপোজিশন পার্ট দেখো আমরা যদি এই যে সাবজেক্ট আর ভার্বটা যদি ভালো করে বুঝে নিতে পারি, ভালো করে যদি আমরা চিনতে পারি, তাহলে কি না এই যে ও আর পি কিন্তু সহজভাবে হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা সাবজেক্ট ভার্ব যদি আমরা পেয়ে যাই, তারপর অবজেক্ট বা প্রিপোজিশন পার্ট আমরা সহজে করতে পারবো। অনেক ক্ষেত্রে কী হয়, অবজেক্ট থাকে না কিন্তু প্রিপোজিশন আমাদের দরকার হয়। অবজেক্ট থাকলে আমরা অবজেক্ট লিখি। দেখো এখানে দেখো আমরা এই যে সাবজেক্ট ভার্ব দিয়ে কীভাবে বাক্যটা তৈরি করছি। তোমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে। তাহলে ভার্বটা আগে, এই যে ভার্বটা খুঁজে বার করবো। বাংলা বাক্য থেকে ইংলিশে করার একটাই প্রধান পদ্ধতি কি না ভার্বটা আগে খুঁজে বার করা। দেখো আসে, আর বাংলা বাক্যের 99% বাক্যের শেষে কি হয়, আমরা ভার্ব পেয়ে যাই। সাবজেক্ট কি করে পাবো? অনেক সময় এখানে দেখো তোমার বন্ধুরা প্রথমে আছে, অনেক সময় বাক্যের মাঝখানে থাকতে পারে, কিন্তু কিভাবে পাবো? দেখো যে ভার্ব পাবো সেই ভার্বের সঙ্গে কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে আসে বা কারা আসে সব সময়। তাহলে এখানে কি কে আসে না তোমার বন্ধুরা, বা কারা আসে তোমার বন্ধুরা, যেহেতু প্লুরালে এখানে আমরা সাবজেক্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি তো যে ইয়োর ফ্রেন্ডস আসে কাম, ইয়োর ফ্রেন্ডস কাম, তোমার বন্ধুরা আসে। দেখো এবারে দেখো ভার্ব পেলাম, তার আগের শব্দ অর্থাৎ সবসময় বাংলার যে শব্দগুলো পাবো বাংলা বাক্যের মধ্যে, কি করব ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবো। এসে কি করব না ইংলিশটাকে ভার্বের পরে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে লিখে যাব। কেমন? আসে এখানে প্রতি বছর,
তাহলে এখানে হিয়ার আমরা এখানে একে লিখলাম ভার্বের আগে, এখানে তারপর ভার্বের একটা শব্দের আগে, অর্থাৎ পার্ট পার্ট করে লিখবো। এখানে হিয়ার প্রতি বছর, এভরি ইয়ার, এভরি ইয়ার। ওকে, দেখো ইউর ফ্রেন্ডস কাম, দেখো এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। তারপর দেখো এই যে হিয়ার হলো অ্যাডভার্ব, হ্যাঁ, বা এভরি ইয়ারও অ্যাডভার্ব। মেন আমাদের এটাকে ঠিক রাখতে হবে, কি সাবজেক্ট আর ভার্ব। যত বড় বাক্য হোক না কেন, আমরা যত বড় বাক্য দেখি না কেন, কি করব না ফার্স্ট টাইম সাবজেক্ট আর ভার্বটাকে আলাদা করব, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বকে খুঁজে বার করব। তবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। দেখো এখানে আরেকটা বাক্য আমি দিচ্ছি, দেখো দেখো আমি কি লিখব, আই ইন দ্য ফিল্ড ফুটবল প্লে, এমনভাবে লিখবো কি? প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ আমরা জানছি, কিন্তু আমাদের কি করতে হচ্ছে না আগের বাক্যের মতন সাবজেক্ট আর ভার্ব খুঁজে বার করবো। কিন্তু আমাদের প্রধান কাজ হবে কি, প্রথম কাজ হবে কি না ভার্বটাকে খুঁজে বার করো। দেখো খেলি, কে খেলে, কে বা কারা, আমি, অর্থাৎ এখানে কে দিয়ে বা কারা, যদি আমরা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করবো সাবজেক্ট পেয়ে যাবো। কে খেলে না আমি, সাবজেক্ট, এটা সাবজেক্ট। তাহলে এখানে লিখে দেবো কি আই প্লে। যদি এখানে সে হতো, সে মাঠে ফুটবল, তাহলে এখানে খেলে হবে, খেলে। সেক্ষেত্রে আমরা কি করব, হি দিয়ে বা সি দিয়ে প্লে থেকে প্লেস করব, প্লে থেকে প্লেস এস যুক্ত করব। দেখো এখানে আমরা যে টেন্সগত যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, টেন্সের মধ্যে যে যত 12টা টেন্স আমরা যত বাক্য দেখি না কেন, সব থেকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা 99% বাক্য আমরা সারাদিন কথা বলা বা যে কোনো প্রয়োজনে আমরা ইংলিশে যখন কথা বলি তখন কি হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। দেখো আজকের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়ে ডিটেলসে আমি আলোচনা করব। একটা সাধারণ বাক্য কীভাবে গঠন করা হবে, প্রশ্নমূলক বাক্য কীভাবে গঠন করা হবে এবং নেগেটিভ কীভাবে করব, এই নিয়ে আলোচনা করবো। দেখো আর এই বাক্যটা দেখো, আই প্লে, আমি খেলি, বা হি যখন দেবো তখন কি হচ্ছে, হি PLAYS, হি প্লেস। ওকে, আচ্ছা আই প্লে হলো, কোনটা লিখবো, ফুটবল আগে লিখবো না মাঠে আগে লিখবো? আমরা কিন্তু যদি ভার্বকে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, অবজেক্ট বার হবে। কিন্তু আমরা যদি এভাবে যদি আমরা বার করতে না চাই, তাহলে সহজভাবে আমরা কি করব, ভার্ব পেয়েছি ফুটবল, তারপর মাঠে, দেখো এর আগের মতো ভার্বের আগে আগে চলে আসবো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবো। তাহলে খেলি একে দিয়ে, ফুটবল মাঠে, তাহলে এখানে দেখো ফুটবল কোথায়, মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড। দেখো এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে কি করব না যে কোনো বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা 90% থেকে 99% আমরা বাক্য তৈরি করি। সেই টেন্স আমরা এখানে একটু আলোচনা করবো। দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটু আলোচনা করবো। জাস্ট আমরা যদি একবার একটু বুঝে নিতে পারি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট আমরা টেকনিক, ছোটো ছোটো টেকনিক ব্যবহার করবো। আমরা কিন্তু সবাই ইংরেজিতে কথা বলার মতো সামর্থ্য রাখি, কিন্তু আমরা কি করি না পারি না, ভয়, ভয়, কনফিডেন্সের অভাব, এই সমস্ত জিনিসের জন্য আমরা কি করি না পিছিয়ে পড়ি। দেখো দেখো এখানে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই টেন্সটা একটু ভালো করে আমরা বুঝে নেব। ইনডেফিনিট বলতে কি কোনো কাজ সাধারণভাবে ঘটে, কোনো কাজ সাধারণভাবে ঘটে বা সাধারণ শুধু বললেই চলবে। যে কোনো কাজ সাধারণভাবে ঘটা। যদি আমরা বলি আই প্লে, আই গো, আই স্লিপ, আই ইট, এই ধরনের সমস্ত বাক্য কি হচ্ছে সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ V1। দেখো একটা বাক্য লিখব, একটা বাক্যের মাধ্যমে আমরা কি করব না নেগেটিভ এবং প্রশ্নমূলক বাক্য আমরা তৈরি করব। দুটো সাধারণ বাক্য,
একটু আগে আমরা যে বাক্যগুলো আমরা দেখেছি একটু আগে ট্রান্সলেট করলাম, কিন্তু এই যে টেন্স হিসাবে আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার জন্য একই বাক্য দিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, আমি ফুটবল খেলি। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। এই যে ভার্বটা কি না V1 প্রেজেন্ট ফর্মে বসে। আর যদি নেগেটিভ রূপ দেখি, সে মাঠে ফুটবল খেলে, সে মাঠে ফুটবল খেলে না। সে কি মাঠে ফুটবল খেলে? সে কি মাঠে ফুটবল খেলে প্রশ্ন করছি। এক্ষেত্রে দেখো, এই যে একটা প্রশ্নমূলক বাক্য কিভাবে তৈরি হয়, ফার্স্টে আমরা একটু স্ট্রাকচার দেখে নিই। এই যে বাক্যটা দেখো, আমি ফুটবল খেলি, তাহলে এখানে আমরা একইভাবে কি করবো, ভার্ব, তাহলে আই প্লে ফুটবল। এটা তো একটা সাধারণ বাক্য, এটা সাধারণ বাক্য, এই যে গঠন হলো। কিন্তু যখন আমরা কি করব, এর প্রশ্নমূলক বাক্য তৈরি করব, তখন কি হয়ে যায় না হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। দেখো, হেল্পিং ভার্ব, তারপরে কি করি আমরা, সাবজেক্ট বসাই, তারপরে মেন ভার্ব বসাই, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। নেগেটিভ করতে হলে কি, সাবজেক্ট, তারপরে কি করি না হেল্পিং ভার্বের পরে আমরা নট যুক্ত করি, প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। আমরা কিন্তু এটা করি না যে এই যে দেখো, আমি ফুটবল খেলি, যদি এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করি, আমরা কি লিখব, আই নট প্লে, আই নট প্লে ফুটবল। দেখো, আমি কি লিখবো যে আই নট প্লে ফুটবল বা আই প্লে নট ফুটবল, এভাবে কি লিখবো না। এভাবে লিখলে কিন্তু নেগেটিভ হয় না। কি করতে হয়, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব আনতে হয় একটা, তারপরে নট, তারপরে কিন্তু মেন ভার্ব। ওকে, এইভাবে কিন্তু আমাদের নেগেটিভ করতে হবে। কিন্তু এই যে টেন্সের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব নেই। আমি যার, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, নিড, দ্যাট, এগুলোর মধ্যে কি কোনো কিছু আছে? নেই। তাহলে কি এখানে তাহলে নেগেটিভ হবে না? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি কোনো নেগেটিভ হবে না? হবে। কি করতে হবে, এই যে হেল্পিং ভার্বের মধ্যে কোনো হেল্পিং ভার্ব যদি না থাকে, কি করব, ডু, ডাচ, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে এসে আমরা নেগেটিভ করব। এটাই প্রশ্ন এখন, যে ডু, ডাচ কখন কোনটা নিয়ে আসবো নেগেটিভ করতে, বা প্রশ্ন বা কিভাবে করব। দেখো, এই যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটাকে এবার যদি আমরা নেগেটিভ করি, তখন কি হয়ে যায়, তাহলে আমি ফুটবল খেলি না, তাহলে এখানে আমরা কি করছি না খেলি না, আমি ফুটবল খেলি না, তখন কি হবে না সাবজেক্ট বসাবো, তারপরে আমরা কিন্তু হেল্পিং ভার্বের সঙ্গে নট বসাবো। দেখো, এবারে দেখো, এখানে প্লে ভার্বটা কি আমরা ভাঙি, প্লে, আর একটা কি আছে, প্লেজ। অর্থাৎ দেখো, এখানে সে মাঠে ফুটবল খেলে, তাহলে এখানে দেখো খেলে সে, হি প্লেজ, ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে দেখো, এখানে আয়ের পরে প্লে বসালাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এখানে হির পরে প্লেজ বসালাম, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
কেন? কারণ এটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট শুধুমাত্র এই যে ভার্বের পরে এস যুক্ত হবে। আমরা সাধারণত নাউনের পরে কি করি? এস যুক্ত করি, কেন? সিঙ্গুলারকে প্লুরাল করার জন্য। কিন্তু এখানে ভার্বের পরে এস যুক্ত হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কী হয়? ভার্বের সঙ্গে এস যুক্ত হয়। কেন? কখন হবে? যখন সাবজেক্টটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন যেমন দে থার্ড পারসন, ক্যাটস, ডগস, এগুলো কিন্তু থার্ড পারসন, কিন্তু এস যুক্ত করলাম। ক্যাটের সঙ্গে এস আর ডগের সঙ্গে এস যুক্ত করলাম, থার্ড পারসন। কিন্তু সিঙ্গুলার না হলে আমরা ভার্বের পরে এস বাই এস যুক্ত করতে পারবো না, সিঙ্গুলার হতে হবে। অর্থাৎ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যুক্ত করেছি। অর্থাৎ ওই জন্য আয়ের পরে আমরা প্লে বসালাম, হির পরে আমরা প্লেস বসালাম। এই দুটোর মধ্যে দেখো, এদের মধ্যে দেখতে বা একই গঠন কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখো, ডাচ ডিওইএস শেষে এস, প্লেস শেষে এস। ডু, দেখো ডু, ডু ভার্ব, অর্থাৎ ভার্বের এই ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হয় না, মূল ভার্বটা বসছে। আর এখানে দেখো এই যে মূল ভার্ব, এখানে কিন্তু এই যে এটা কিন্তু মেন ভার্ব, এই যে ডু ডাচ কিন্তু মেন ভার্ব, কিন্তু আমরা একে আবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাই এখানে এই দুটোর সঙ্গে অর্থাৎ এই প্লে ভার্বের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। দেখো, তাহলে এখানে প্লেজ আছে, এখানে প্লে আছে, এখানে ডাচ আছে, এখানে ডু আছে। তাহলে আমি ফুটবল খেলি না, তাহলে আয়ের পরে দেখো আমরা যদি আমি ফুটবল খেলি, তাহলে আমি ফুটবল খেলি, দেখো ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত আছে? নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি আই ডোন্ট, আই ডোন্ট। তারপরে দেখো আই ডোন্ট হেল্পিং ভার্বের সঙ্গে নট বসিয়েছি, তাহলে আই ডোন্ট মানে কি? আই ডু নট, আই ডু নট। তাহলে এবার মেন ভার্ব প্লে, ফুটবল। দেখো, সে মাঠে ফুটবল খেলে, তাহলে এখানে আমরা যদি লিখি নেগেটিভ করার জন্য, সে মাঠে ফুটবল খেলে না, সে মাঠে ফুটবল খেলে না। তাহলে আমরা এটা কি করব না, হি বসাচ্ছি, হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যেহেতু দেখো হেল্পিং ভার্ব বসাবো, তাহলে ডু বা ডাজের মধ্যে যে কোনো একটা আনবো। আর যেহেতু সে মাঠে ফুটবল খেলে, এই যে ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হয়েছে, এই এসের জন্য আমরা এখানে প্লে থেকে প্লেস, অর্থাৎ দেখো সে মাঠে ফুটবল খেলে না, তাহলে সের পর আমরা প্লেস বসাতে পারতাম। এই যে এসের জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করব, অর্থাৎ ডাজন্ট, ডাজ নট বা ডাজন্ট। দেখো, হি ডাজন্ট প্লে, হি ডাজন্ট প্লে ফুটবল, ফুটবল মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এবার দেখো আমরা নেগেটিভ করলাম, এবার আমরা কি করব, প্রশ্নমূলক বাক্য কিভাবে তৈরি করব। দেখো, এখানে যে বাংলা বাক্যগুলো আছে, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, সে মাঠে ফুটবল খেলে না, সে মাঠে ফুটবল খেলে, এই বাক্যগুলোকে আমরা প্রশ্ন করে দিই। কিভাবে? আমি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি, নিজে নিজে প্রশ্ন করছে, আমি কি ফুটবল খেলি। তাহলে এই যে আমি কি ফুটবল খেলি, দেখো এই যে কি যুক্ত হয়েছে, অর্থাৎ প্রশ্ন হয়ে গেছে। তখন আমরা কি করব, একটু আগে বললাম কি যে ডু ডাচ আমাকে আনতে হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, আর প্রশ্নমূলক বাক্যের ক্ষেত্রেও দেখো হেল্পিং ভার্ব এখানে আনতে হচ্ছে। আর যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তার জন্য আমরা কি করছি, ডু ডাচ দুটোর মধ্যে যে কোনো একটা আনছি।
তাহলে এখানে আমরা আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি, তখন কি হচ্ছে, এই যে এর সঙ্গে কার মতন দেখতে হয়েছে, ডু বা ডাজের মধ্যে, এই যে ডু বা ডাজের মধ্যে আমরা ডু আনছি। আর যেহেতু প্রশ্নমূলক বাক্য হচ্ছে, সাবজেক্টের আগে আমরা কি করব, ডু করব, আর সাবজেক্টের পরে মেন ভাগ। তাহলে এখানে অলরেডি আমরা ডু বসে, ডু আই প্লে ফুটবল, জি হয়েছি। দেখো এইভাবে প্রশ্ন করতে হচ্ছে। আর এখানে দেখো সে মাঠে ফুটবল খেলে, তাহলে সে আছে, তাহলে সে কি মাঠে ফুটবল খেলে, সে কি মাঠে ফুটবল খেলে। তাহলে এখানে প্রশ্নটা, এখানে আমরা যদি কি দিয়ে দিই, সে কি মাঠে ফুটবল খেলে, তাহলে এই বাক্যটা আবার প্রশ্ন কিভাবে করব, যেহেতু সে, ওই জন্য আমরা এখানে সাবজেক্টটা হি বসাচ্ছি। আর হির পরে আমরা তো প্লে থেকে প্লেজ করতাম, তার আগে আমরা কি করব না, প্লেজ এসের জন্য আমরা কি করব না, ডাজটা ব্যবহার করব। ডাজ হি প্লে ফুটবল, তাহলে ডাজ হি প্লে ফুটবল কোথায়, মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড, জিজ্ঞাসা ছিল। এখানে একটা জিনিস দেখো, প্লেস ছিল, এস ছিল, এই এসের জন্য, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন এস যুক্ত আছে আমরা কি করলাম, ডাজ আনলাম, ওই জন্য এখানে এসটা আর নেই, এখানে আমরা শুধুমাত্র প্লে করব। দেখো এইভাবে কিন্তু আমাদের বিষয়গুলো একটু বুঝতে হবে আর ট্রান্সলেট করতে হবে। আর দেখো এখানে নেগেটিভের উপরে যদি আমরা প্রশ্ন দেখতে পাই, সে কি মাঠে ফুটবল খেলে না, সে কি মাঠে ফুটবল খেলে না, তখন এখানে দেখো আমরা সে কি মাঠে ফুটবল খেলে না জিজ্ঞাসা ছিল, তখন আমরা কি করব, তখন কোনো বিষয় নয়, আমরা হেল্পিং ভার্বটা আগে নিয়ে চলে আসবো। তখন যেহেতু সে আছে, হি আছে, তাহলে আমরা ডাচটাকে আগে আনবো, ডাচটা আগে নিয়ে এসে সাবজেক্টের পরে আমরা নট বসাবো। তাহলে কি এখানে আমরা বড় হাতে করে দিই, ডাজ হি নট প্লে ফুটবল, জিজ্ঞাসা, সে কি ফুটবল খেলে না, দেখো তখন কি হচ্ছে, সাবজেক্টের পরে নেগেটিভ হয়ে যাচ্ছে, নট বসাতে হচ্ছে। দেখো ডাচ কিন্তু এখানে অলরেডি আছে, কারণ এই যে হিটার জন্য। তাহলে ডাজ হি নট প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে না। দেখো একটু আমাদেরকে বুঝতে হবে এবং এই ধরনের প্রচুর বাক্য তৈরি করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আমাদেরকে ছোট ছোট বাক্য বলতে হবে, আমাদের ছোট ছোট বাংলা বাক্য যার ইংরেজিতে অনবরত বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।